হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের আগের ক্লাসে আমি প্রাণী রাজ্য সম্পর্কে পড়িয়েছিলাম, যেখানে 5 কিংডম ক্লাসিফিকেশান অর্থাৎ 5 রাজ্য মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া সে সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং উদাহরণ সহকারে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমাদের উদ্ভিদ রাজ্য সম্পর্কে আমরা জানব। উদ্ভিদ রাজ্যের যে প্রকারভেদগুলো রয়েছে এবং তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং তার সাথে তাদের মধ্যে যে বিশেষ পার্থক্যগুলো রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষায় খুব আসে, সেই সম্পর্কে জানব। তো দেখো, প্রথমত আমাদের উদ্ভিদ রাজ্য সম্পর্কে যে এদের ক্লাসিফিকেশানটা আমরা যদি দেখি, উদ্ভিদ রাজ্যের যদি প্রকারভেদটা দেখি, দেখো প্রথমত ধরো উদ্ভিদ রাজ্যকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। তো একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক, আরেকটা হচ্ছে সপুষ্পক। এবার দেখো, এই যে অপুষ্পকের মধ্যে আবার আমরা তিনটে ভাগ করতে পারি। এটার মধ্যে কি কি? প্রথমত অ্যালগি বা শৈবাল বা আমরা বলতে পারি এটাকে অ্যালগি। আচ্ছা, দ্বিতীয়ত মস বা সেটাকে আমরা বলতে পারি ব্রায়োফাইটস। ওকে। আরেকটা হচ্ছে ফার্ন বর্গ বা ফার্ন আর কি, ফার্ন বা টেরিডোফাইটস। টেরিডোফাইটস। ওকে। তাহলে অপুষ্পক উদ্ভিদকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে শৈবাল বা অ্যালগি, তারপরে মস বা বায়োফাইটস, আর হচ্ছে ফার্ন বা টেরিডোফাইটস। হয়ে গেল। এবার দেখো, এই যে সপুষ্পক উদ্ভিদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমত ব্যক্তবীজিকে আমরা বলতে পারি যে জিমনোস্পার্মস, এটা হবে স্পার্মস। আরেকটা কি? ব্যক্তবীজি এবং গুপ্তবীজি বা সেটাকে আমরা বলতে পারি যে অ্যাঞ্জিওস্পার্মস। ওকে। তাহলে ব্যক্তবীজি, আরেকটা হচ্ছে গুপ্তবীজি। এবার দেখো, এই যে গুপ্তবীজি আছে না, গুপ্তবীজিকে আবার আমরা ভাগ করতে পারি। এটার মধ্যে আছে প্রথমত একবীজপত্রী। আচ্ছা, একবীজপত্রীর যে ইংলিশ টার্মটা সেটা হচ্ছে মনোকটিলেডন্স বা মনোকটিলেজ বলা হয়। আরেকটা হচ্ছে দ্বিবীজপত্রী বা, তাহলে এটা মনো হলে এটা হয়ে যাবে ডাইকটিলেডস। ওকে, ডাইকটিলেডন্স বা ডাইকটিলেজ বলা হয়। তাহলে আমরা এখানে উদ্ভিদ রাজ্য সম্পর্কে জানলাম, উদ্ভিদ রাজ্যের যে প্রকারভেদ সেগুলো সম্পর্কে জানলাম। দেখো, এখানে অপুষ্পক মানে কি? যাদের ফুল হয় না আর কি। যেমন শৈবাল এখানে দিয়েছে, শৈবাল বা অ্যালগি, তারপরে মসবর্গ বা ব্রায়োফাইটস, আর হচ্ছে ফার্নবর্গ বা টেরিডোফাইটস। এটা হয়ে গেল। আর সপুষ্পক উদ্ভিদকে দুভাগে, একটা হচ্ছে ব্যক্তবীজি আর একটা হচ্ছে গুপ্তবীজি। আর আবার গুপ্তবীজিকে দুভাবে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে একবীজপত্রী এবং আরেকটা হচ্ছে দ্বিবীজপত্রী। এবার এগুলো সম্পর্কে আমাদের আরও ডিটেলসে জানতে হবে। দেখো, প্রথমে তোমাদের যে কোশ্চেনটা রয়েছে যে মসবর্গ এবং ফার্নবর্গ, ঠিক আছে, মস এবং ফার্নের মধ্যে পার্থক্য কী? তো তোমাদের পরীক্ষায় কিন্তু সবসময় মস আর ফার্ন কথাটা লেখা থাকে না, অনেক সময় এটা বায়োফাইটস এবং টেরিডোফাইটসের মধ্যে পার্থক্য দিতে পারে, বা বায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে পার্থক্য লেখো, এইভাবে কিন্তু প্রশ্নটা থাকে। ঠিক আছে, বায়োফাইটা এবং টেরিডোফাইটা এর মধ্যে পার্থক্য কী হবে, এটা থাকে। তো পার্থক্যগুলো কী কী আমরা এক করে দেখে নিই। প্রথমে বলছে যে মসবর্গের যে উদ্ভিদ রয়েছে সেগুলোর মূল উদ্ভিদ দেহ লিঙ্গধর মানে হচ্ছে দেহ হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির হয়,
দেহ হ্যাপ্লয়েড প্রকৃতির হয় এন, এবং তার সাথে এরা স্বভোজী হয়, ঠিক আছে, স্বভোজী হয় এবং এরা রেণু উৎপাদন করে। তাহলে লিঙ্গ বলছে যে এদের হচ্ছে লিঙ্গধর। তাহলে মূল উদ্ভিদ দেহ হচ্ছে লিঙ্গধর প্রকৃতির, অর্থাৎ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। আর এদের মূল উদ্ভিদ দেহ রেণুধর প্রকৃতির হয়, রেণুধর। তাহলে রেণুধর মানে হচ্ছে সেখানে ডিপ্লয়েড প্রকৃতির হয়, 2n, ঠিক আছে। তো তোমরা এগুলো আস্তে আস্তে জানবে। আর এরা পরনির্ভরশীল হয়ে থাকে, ফার্ন জাতীয় উদ্ভিদটা, আর এটা হচ্ছে স্বভোজী হয়ে থাকে মশবর্গীয় যে সমস্ত উদ্ভিদরা। তোমরা দেখেছো বিভিন্ন জায়গায় মস, আশা করি তোমাদের বাড়ির আশেপাশে মস দেখে থাকবে, এবং ফার্নও তোমরা দেখে থাকতে পারো। দেখো, সেকেন্ড পার্থক্যটা পড়লে আরও ভালো করে বুঝতে পারবে যে উদ্ভিদ দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভেদিত নয়। দেখো এই যে এইগুলোর মূল কাণ্ড পাতা, এগুলো কি আমরা আলাদা আলাদা করে বুঝতে পারছি কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা? তাহলে এটা হচ্ছে এটা মূল কাণ্ড পাতা বিভেদিত নয়। আর এখানে বলছে যে ফার্নবর্গের ক্ষেত্রে উদ্ভিদ দেহের মূল কাণ্ড পাতায় বিভেদিত। দেখো এদের মূল কাণ্ড এবং পাতা কিন্তু থেকে থাকবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো আরও পার্থক্য আমরা দেখে নিই। বলছে এরা উদ্ভিদ জগতের উভচর, অর্থাৎ এদের জীবনদশার কিছু কিছু ক্ষেত্রে এদের জলের প্রয়োজন হয়, আবার এরা স্থলে স্যাঁতস্যাঁতে জায়গা বসবাস করে। তো তোমাদের আমি এরপরে একটা কোশ্চেন রেখেছি যে মসবর্গের যে উদ্ভিদ রয়েছে তাদেরকে কেন উভচর বলা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এবং ঠিক পরেই পাবে। তাহলে কি হচ্ছে, মসবর্গের যে উদ্ভিদরা রয়েছে তাদেরকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়। আর ফার্নবর্গের ক্ষেত্রে এরা সাধারণত স্থলজ উদ্ভিদ, এরা সাধারণত শুকনো জায়গায় জন্মায়। 4 নম্বর দেখো, এদের দেহে সংবহন কলা অনুপস্থিত এবং এদের দেহে প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত। সংবহন কলা কি? সংবহন কলা মেনলি হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, আমরা জানি। তো আমরা জানি যে জাইলেমের মাধ্যমে উদ্ভিদ কী করে মূল দ্বারা শোষিত জল এবং খনিজ লবণ সেগুলো সারা দেহে নিয়ে যায়। আর ফ্লোয়েমের সাহায্যে পাতায় যে সূর্যালোকের সাহায্যে যে পাতায় খাদ্য তৈরি হয়, সেই খাদ্যটাকে সারা দেহে নিয়ে যেতে সাহায্য করে হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে। তো এই যে সংবহন কলা, যেটা আমরা এইখানে যেহেতু সংবহন কলা এটার ক্ষেত্রে অনুপস্থিত থাকছে মস এর ক্ষেত্রে, ঠিক আছে, মসবর্গের ক্ষেত্রে সংবহন কলা অনুপস্থিত এবং এদের দেহ প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত। মনে রাখবে এটা, এদের দেহ প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত। আর ফার্নের ক্ষেত্রে দেখো, এদের প্রধান সংবহন কলাযুক্ত উদ্ভিদ, এদের দেহে বিভিন্ন কলা এবং কলাতন্ত্র গঠিত। ওকে, বিভিন্ন কলা এবং কলাতন্ত্র গঠিত হয়েছে এবং সংবহনতন্ত্র রয়েছে। মসবর্গের উদ্ভিদের ক্ষেত্রে বলছে এরা একই প্রকার রেণু উৎপাদন করে, একই প্রকারের। আর ফার্নবর্গের ক্ষেত্রে এরা একই প্রকারের বা ভিন্ন প্রকারের রেণু উৎপাদন করে। ওকে, এই হলো 5টা তোমাদের গুরুত্বপূর্ণ পার্থক্য। এবার দেখো এখানে আমরা কিছু উদাহরণও জেনে নিতে পারি। উদাহরণের মধ্যে কি কি হতে পারে, যেমন এখানে ধরো মসবর্গের ক্ষেত্রে হতে পারে রিক্সিয়া, রয়সি করিক দন্তস্ব সিয়ন্তস্তকার। রিক্সিয়া যেটা হচ্ছে থ্যালাস প্রকৃতির হয়, থ্যালাস প্রকৃতির। ওকে, তাছাড়া হতে পারে 1 মিনিট, পোগোনেটাম, পকার পো গকার গো, পোগোনেটাম, নেটাম ও ফিউনেরিয়া, ঠিক আছে। এরা হচ্ছে কাণ্ড প্রকৃতির, কাণ্ড ও পত্রযুক্ত মস। তাহলে এদের পুরোপুরি সব কিছুই থাকবে না, মানে একটা গাছের মধ্যে তুমি মূল কাণ্ড পাতা এই তিনটেই পাবে না। এদের এক একটাতে হয়তো কাণ্ড দেখা যাচ্ছে, এক একটাতে হয়তো পাতা দেখা যাচ্ছে, এরকম টাইপের আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো পার্থক্য পেলাম, একটা হচ্ছে রিক্সিয়া যেটা থ্যালাস প্রকৃতির হয়, আর একটা হচ্ছে পোগোনিটাম বা ফিউনেরিয়া, এগুলো হচ্ছে কাণ্ড এবং পত্রযুক্ত মস। এবার দেখো ফার্নের মধ্যে উদাহরণ যদি আমরা বলি, এটা কি হবে, এটা হবে লাইকোপোডিয়াম, এটা হবে শুধু লাইকোপোডিয়াম। তাছাড়া কি হতে পারে, ড্রায়োপটেরিস, পটে রয়সি দন্তস্ব, ড্রায়োপটেরিস হতে পারে বা শুষ্নি হতে পারে, শুষ্নি, ঠিক আছে। তাহলে মস এবং ফার্নের মধ্যে পার্থক্য আমরা পেয়ে গেলাম।
এবার দেখো তোমাদের যেটা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মশকে উদ্ভিদ জগতের উভয়চর বলা হয় কেন? প্রশ্নটা তোমরা লিখে নেবে যে মশকে উদ্ভিদ জগতের উভয়চর বলা হয় কেন, ঠিক আছে? তাহলে কারণ কি? কারণ দেখো, এরা স্থলজ পরিবেশে জন্মায়। তাহলে মস যে উদ্ভিদগুলো আছে এরা হচ্ছে স্থলজ পরিবেশে জন্মাচ্ছে, কিন্তু এদের যৌন প্রজননের জন্য জলের প্রয়োজন হয়, ঠিক আছে? জলের প্রয়োজন হয়, কারণ শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর দিকে পৌঁছানোর জন্য জলের দরকার হয়। বোঝা গেল? তাহলে এদের যে শুক্রাণু সেটা ডিম্বাণুর দিকে ধাবিত হওয়ার জন্য জলের প্রয়োজন হয়। ঠিক যেমন উভচর প্রাণীরা জলে ও স্থলে জীবন ধারণ করে, এই কারণেই বায়োফ্রাইটা বা মস গোষ্ঠীকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়, কারণ এদের জীবনচক্রের একটি বড় অংশ স্থল ও জলের উপর নির্ভরশীল। ঠিক আছে, তার মানে এদের আমরা জীবনচক্র দেখছি জলের উপর আবার স্থলের উপর, দুটোর উপর নির্ভরশীল হচ্ছে। তার জন্য মস বর্গের উদ্ভিদদেরকে আমরা বলতে পারি উভচর উদ্ভিদ। ওকে, তাহলে এখানে দেখো মস এবং ফার্নের মধ্যে তোমরা অনেকটা এখানে পার্থক্যটা বুঝতে পারছো, যে মস কীরকম আর ফার্ন কীরকম, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। এবার দেখো, আমরা তো কয়েকটা ভাগ পড়লাম, উদ্ভিদ রাজ্যের যে ভাগগুলো পড়েছি তার মধ্যে মস ফার্ন ছিল। আরেকটা দেখো, ব্যক্তবীজি এবং গুপ্তবীজি, তোমাদের পরীক্ষায় আসে ব্যক্তবীজি এবং গুপ্তবীজি মধ্যে পার্থক্য কী? ব্যক্তবীজিকে আমরা বলছি জিমনোস্পার্ম, আর গুপ্তবীজিকে আমরা বলছি অ্যাঞ্জিওস্পার্মস। ওকে, জিমনোস্পার্মস আর হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস। ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমত ব্যক্তবীজির ক্ষেত্রে বলছে ফল উৎপন্ন হয় না, সেজন্য বীজ উন্মুক্ত থাকে। এগুলো দেখো, এগুলো কিন্তু কোনোটারই ফল গঠিত হচ্ছে না, ঠিক আছে? ফল উৎপন্ন হচ্ছে না, কিন্তু এই বীজগুলো কী হচ্ছে? উন্মুক্ত অবস্থায় থাকে, নগ্ন প্রকৃতির বীজগুলো, ঠিক আছে? দেখো উন্মুক্ত অবস্থায় রয়েছে, তাহলে এটা হচ্ছে ব্যক্তবীজি। আর গুপ্তবীজের ক্ষেত্রে ফল উৎপন্ন হয় এবং সেটির বীজ কিন্তু ফলের মধ্যে লুকিয়ে থাকে। এদের যে বীজ সেটা কি ফলের ভেতরেই আমরা জানি লুকিয়ে থাকে, যেমন আম গাছের ফলের বীজ কী হবে? ভেতরে লুকিয়ে থাকে। 2 নম্বর বলছে বীজে 2 বা 2-এর বেশি বীজপত্র থাকে। আচ্ছা, এটা কি? বীজে 1টি বা 2টি বীজপত্র থাকে, ঠিক আছে? তাহলে ব্যক্তবীজের ক্ষেত্রে 2 বা 2-এর বেশি বলছে বীজপত্র থাকে, আর এটার ক্ষেত্রে গুপ্তবীজের ক্ষেত্রে 1টি বা 2টি বীজপত্র থাকে। নেক্সট দেখো, বীজপত্র মানে কি? বীজপত্র মানে ধরো একটা বীজ আছে, তোমাদের আমি দেখাচ্ছি পরে, পরপর পাবে তোমরা। আচ্ছা, ধরো একটা বীজের মধ্যেই আর কি, একটা বীজের মধ্যেই সেটার একটাই ভাগ, সেটাকে দুটো ভাগ করা যাচ্ছে না, তাহলে সেটা হতে পারে, সেটা হচ্ছে একবীজপত্রী। আর দ্বিবীজপত্রী মানে সেই বীজটাকে তুমি দুটো ভাগে ভাগ করতে পারছো, মাঝখানে কিছুটা হয়তো যুক্ত থাকে কিন্তু একটু ছাড়লেই সেটা ভাগ হয়ে যাচ্ছে, তখন দ্বিবীজপত্রী হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো, ব্যক্তবীজি আর গুপ্তবীজির মধ্যে প্রথমত ব্যক্তবীজি বা জিমনোস্পার্মস। নিষেকের আগে শস্য গঠিত হয়, তাহলে নিষেকের আগেই শস্য গঠিত হয়ে যাচ্ছে এবং শস্য হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। ওকে, আর কি বলছে? গুপ্তবীজের ক্ষেত্রে নিষেকের পরে শস্য গঠিত হয় এবং শস্য হচ্ছে ট্রিপ্লয়েড প্রকৃতির। মানে কি? অর্থাৎ ব্যক্তবীজি উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের আগেই কিন্তু তোমার যে ভ্রূণ সেটা উৎপন্ন হচ্ছে বা শস্য গঠিত হয়ে যাচ্ছে, কিন্তু গুপ্তবীজির ক্ষেত্রে কিন্তু নিষেকের পরেই কিন্তু শস্য গঠিত হবে। এটা পড়লে। তারপরে দেখো, ব্যক্তবীজিতে বলছে যে জাইলেম, ট্রাকিয়া ও ভেসেল থাকে না। জাইলেমে ট্রাকিয়া বা ভেসেল এগুলো থাকে না, আর গুপ্তবীজির ক্ষেত্রে জাইলেমে ট্রাকিয়া ও ভেসেল কিন্তু থাকে, ট্রাকিয়া বা ভেসেল থাকে। ব্যক্তবীজি বলছে ফ্লোয়েমে সিবনলের পরিবর্তে থাকে সিবকোষ। সিবনলের পরিবর্তে কি থাকে? সিবকোষ থাকে। আর ফ্লোয়েমে সিবনল থাকে, এখানে সিবনল থাকে, আর এখানে হচ্ছে সিবনলের পরিবর্তে সিবকোষ থাকে, ঠিক আছে? তাহলে এই হলো পার্থক্য। তাহলে আরেকবার বুঝে নাও হালকা করে, যে ব্যক্তবীজির ক্ষেত্রে ফল উৎপন্ন হয় না, ঠিক আছে? বীজগুলো উন্মুক্ত অবস্থায় থাকে, কিন্তু এই ক্ষেত্রে কি হয়? গুপ্তবীজির ক্ষেত্রে বীজগুলো ফলের ভেতরে লুকানো থাকে। আর এটা দেখো 2 বা তার বেশি বীজপত্র থাকে, ঠিক আছে? মানে অনেকগুলো বীজপত্র থাকে ব্যক্তবীজির ক্ষেত্রে, কিন্তু গুপ্তবীজির ক্ষেত্রে তোমার একটা বা দুটো বীজপত্র থাকবে, শুধুমাত্র একটা, না হলে দুটো বীজপত্র থাকবে, ঠিক আছে? বাকি এগুলো পড়িয়ে দিলাম। নেক্সট দেখো, এবার হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য কী? তাহলে একবীজপত্রী কাদেরকে বলছি আমরা? একবীজপত্রী বলছে এরা সাধারণত বিরুৎ এবং শাখাবিহীন, বিরুৎ জাতীয় উদ্ভিদ এবং এদের শাখা প্রশাখাবিহীন হয়। যেমন দেখো, এখানে যে আমরা গাছটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ধান গাছ, বা এই ভুট্টা যেহেতু রয়েছে তার মানে ভুট্টা গাছ। তো এগুলো একবীজপত্রী টাইপের হয়। বিরুৎ জাতীয় মানে হচ্ছে তোমার
ছোট ছোট গাছ হয়, সেগুলো যে কাস্টল প্রকৃতির হয় না, শাখা প্রশাখা যুক্ত হয় না, সেগুলোকে আমরা বিরুৎ বলছি। আর দ্বিবীজপত্রী যেগুলো আছে এগুলো কিন্তু বিরোধ গুল্ম এবং বৃক্ষ জাতীয় হয়। তো গুল্ম মানে ঝোপঝাড়, ছোট ঝোপঝাড় টাইপের সেরকম হয়, আর বৃক্ষ মানে হচ্ছে বড়। তো এটা গেল, ঠিক আছে। তাহলে একবীজপত্রীর ক্ষেত্রে আমরা দেখলাম বিরুৎ এবং শাখাবিহীন হয়, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে বিরুৎ গুল্ম ও বৃক্ষ জাতীয় এবং শাখা প্রশাখা যুক্ত হয়ে থাকে। পাতার যে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, দেখো বলছে যে একবীজপত্রীর ক্ষেত্রে যে পাতাগুলো রয়েছে, উদ্ভিদের যে পাতা, সেগুলো কেমন হয়, সমান্তরাল শিরাবিন্যাস এতে দেখা যায়। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে পাতার যে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। পাতায় কেমন দেখা যায়, জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। ওকে, আচ্ছা। আর আচ্ছা, তোমাদের আগের যে একটুখানি আগের এখানে উদাহরণগুলো বলা হয়নি, উদাহরণগুলো আমি একটু বলে দিই, তারপরে আবার যাচ্ছি ওটাতে। ব্যক্তবীজের যদি উদাহরণ বলো তাহলে হবে সাইকাস পাইনাস, সাইকাস পাইনাস, আর হচ্ছে নিটাম, ঠিক আছে, নিটাম। আর গুপ্তবীজের ক্ষেত্রে কী হবে, গুপ্তবীজের ক্ষেত্রে হবে ধান, আম বলেছি আমরা, মটর, এই সমস্তগুলো হবে গুপ্তবীজের উদাহরণ। তাছাড়াও ধান, আম, জাম, কাঁঠাল এগুলো সবই কিন্তু গুপ্তবীজের মধ্যেই পড়বে। ওকে, নেক্সট আমরা এখানে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী পড়ছিলাম। তাহলে পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যাচ্ছে। জিনিসটা একটু দেখে নাও। এই যে আমরা যদি দেখি কলা গাছের যে পাতাগুলো, সেগুলো দেখো এরকম একদম সমান্তরাল শিরাবিন্যাস, তাই তো। এর যে শিরাগুলো, রেখাগুলো, মানে ভেতরে যে শিরা টাইপের যে রয়েছে, তো এগুলো হচ্ছে সমান্তরাল একটা শিরাবিন্যাস, ঠিক আছে। আচ্ছা, আর আমের ক্ষেত্রে দেখো এই যে এগুলো নয়, এর ভেতরে ভেতরে দেখবে এরকম জালকের মতো রয়েছে, ঠিক আছে, জালকের মতো রয়েছে। যদি আমরা ভালো করে দেখি, লক্ষ্য করি, জালকের মতো কিন্তু এগুলো অবস্থান করে, এগুলো সমান্তরালভাবে অবস্থান করে না, ঠিক আছে। তাহলে আম গাছের যেটা, সেটা হচ্ছে তোমার জালক আকার শিরাবিন্যাস দেখা যায়, আর একবীজপত্রীর ক্ষেত্রে হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। নেক্সট দেখো, এদের প্রধান মূলের পরিবর্তে গুচ্ছমূল থাকে। তাহলে ধান গাছে তুমি যদি মূলগুলো দেখো, মূলগুলো কী হয়, কোনো একটা প্রধান মূল কিন্তু থাকে না, এরকম কি হয়, অনেকগুলো মূল থাকে তাদের, তাই তো। ধরো কী বলবো, এরকম অনেকগুলো মূল থাকে, ঝাঁকে 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 এরকম অনেকগুলো মূল থাকে, ঠিক আছে, অনেকগুলো মূল থাকে পরস্পর এরকম একটার সাথে আরেকটা লেগে লেগে। এবার দেখো, এটা হচ্ছে গুচ্ছমূল হয়, তাহলে মূলের পরিবর্তে গুচ্ছমূল থাকে, প্রধান মূল থাকে না। আর কিন্তু দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিন্তু প্রধান মূলতন্ত্র গঠিত, যেমন আম গাছের প্রধান মূলতন্ত্র কিন্তু দেখা যায়। এখানে আমরা আরও দেখলাম। আচ্ছা, উদাহরণটা, এই পার্থক্যটা এখানে শেষ হয়নি, আরও আছে পার্থক্যে। নেক্সট দেখো, ফুলের বিভিন্ন স্তবকের অংশগুলি 3 বা 3-এর গুণিতক হিসেবে থাকে। এর জন্য এটাকে 3 বা 3-এর গুণিতক হিসেবে থাকে। এটা উচ্চারণটা, এটা বানানটা একটু ভুল হয়েছে। এটা হচ্ছে ত্রাংশক, ঠিক আছে, ত্রাংশক প্রকৃতির হয়, যেহেতু 3-এর গুণিতক তার জন্য ত্রাংশক বলছে। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে ফুলের বিভিন্ন স্তবকের অংশগুলি বলছে 4 বা 5 বা এদের গুণিতক হিসাবে থাকে, এর জন্য একে বলছে চতুরংশক বা পঞ্চাংশক প্রকৃতির হয়ে থাকে। পরেরটা দেখো, এদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে। তাহলে একবীজপত্রীর ক্ষেত্রে একটা মাত্র বীজপত্র থাকে। বীজ সাধারণত শস্যল প্রকৃতির হয়, যেমন ধান, গম, ভুট্টা, তাছাড়া আমরা বললাম যে কলা, তাই তো, কলা। এটা হয়ে গেল একবীজপত্রী। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এদের বীজে 2টি বীজপত্র থাকে। বীজ সাধারণত অশস্যল প্রকৃতির হয়, আম, জাম, কাঁঠাল, তাছাড়া উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি আপেল। তাহলে আম, জাম, কাঁঠাল, আর হচ্ছে আম, জাম, কাঁঠাল, আপেল, তারপরে ধরো মটর হতে পারে, ছোলা হতে পারে, তেঁতুল হতে পারে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। ভালো করে পড়ে নেবে তোমরা। এইবার চলে আসছি তোমাদের সম্পূর্ণ আলাদা একটা পড়া নিয়ে, সেটা হচ্ছে তোমাদের যে প্রাণী জগৎ রয়েছে, সেই প্রাণী জগতের যে বিভিন্ন পর্বের যে প্রাণীগুলো রয়েছে, সেইগুলো সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তোমরা দেখবে, তোমাদের পুরো নোট করে তোমরা যে বই কেনো না কেন,
প্রত্যেকটা প্রাণী পর্বের যে সমস্ত মানে প্রাণীগুলো রয়েছে তাদের যে পর্বগুলো রয়েছে সেই পর্বগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বুঝে বুঝে পড়তে হবে, যাতে করে সেই পয়েন্টগুলো কী হয়, প্রত্যেকটা ভালো করে যদি বুঝে বুঝে পড়ো দেখবে খুব সহজেই মনে থাকবে। ঠিক আছে? তো এই ক্লাসটা আমি আরও পরের ক্লাসে দিচ্ছি তোমাদের। এই ক্লাসটা আপাতত এখানে শেষ করছি। তো পরিফেরা নিডারিয়া এর থেকে শুরু করে আরও যা যা রয়েছে এগুলো পরপর আমি তোমাদের নেক্সট ক্লাসে প্রোভাইড করব। ওকে, তো চলো, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের জন্য এখানেই থাকলো।